বাংলাদেশকে আমরা একটা ইনসাফ ভিত্তিক একটা দেশ আমরা তৈরি করতে চাই। এই ইনসাফ ভিত্তিক দেশ করা মানে হিন্দু মুসলিম, নারী পুরুষ, যুবক যুবতী, ধনাঢ্য ব্যক্তি, দিনমজুর, দোকানদার, চাকরিজীবী যারা আমরা রয়েছি তাদের সকলের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করার না। যার যা পাওয়ার অধিকার তা আমরা তাদের কাছে পৌঁছে দেব। এই হলো ইনসাফ ভিত্তিক একটি সরকার আমরা গঠন করতে চাই। আমরা যেমন এদেশে বসবাস করব, এদেশে সংখ্যা লঘুষ্ঠ সংখ্যা গুরু বলে কোনো কথা থাকবে না। আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা যারা রয়েছে তাদেরকে নিয়েই আমরা আমাদের দেশটা আমরা করতে চাই। আমাদের জোলাতে দেশ নয়, তাদেরও মাতৃভূমি এই দেশ। এই আন্ডারস্ট্যান্ডিং আমরা তাদেরকে নিয়ে একসাথে চলো দেশ গড়ি, এই স্লোগান আমরা একত্র হয়েছি। 11 অক্টোবরের নেতৃবৃন্দ সহ বাংলাদেশে আমরা সকল জায়গায় একই কথা আপনাদের কাছে বলে আসতেছি। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কথা বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, লা কুনতিরকুম আলিয়াদ্দিন, যার যার ধর্ম তারা পালন করবে এবং তাদের ধর্ম তারা পালন করবে, ধর্মের উপর জবরদস্তি থাকবে না। এই কন্ডিশন আমরা করতাম, তাহলে আমাদের হিন্দু দেবতাদের পূজাকেও ভাঙতে পারতো না, ওদের মন্দির ভাঙতে পারতো না, ওদের ছবি দখল করতে পারতো না। আল্লাহর কাছে জবাব দিতে হবে একটা টাকার জন্য। মানুষের হক মানলে এই ভাই পরিযায়ী থাকলে দুর্নীতি তারা করতে পারতো না, চাঁদাবাজি করতে পারতো না, ফোন করতে পারতো না, অন্যায় করতে পারতো না, জুলুম করতে পারতো না। কিন্তু আল্লাহর ভয় এদের দিলে নাই। এই কারণে আগে সর্বপ্রথম আমাদের একজন নেতা বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে দেশ চালাবো। আমি বলছি খুব ভালো কথা। আল্লাহ রাসূলের আদর্শে দেশ চালাতে হলে কোরআন আর সুন্নাহর আইন তৈরি হতে হবে। আপনাদের সংবিধানটা পরিবর্তন করতে হবে। ফ্যাক্টরিটা আগে বদলাতে হবে। ফ্যাক্টরি, যে ফ্যাক্টরিতে সূত্র তৈরি হয় ওই ফ্যাক্টরিতে লাশ হওয়া হয় না। ঠিক না মিথ্যা? আপনার দলের 8,000-এর বেশি কর্মীকে চাঁদাবাজির কারণে এই সংগঠন থেকে বের করে দিয়েছেন আপনারা। আপনাদের ওরা নিজেরা মারামারি করে 223 জনকে হত্যা করেছে। ওরা আপনাদের দলের একজন বোন কেটে কেটে বলেছে আমার স্বামী বিএনপি করে আর ভাঙড়ি নিয়ে ব্যবসা করে আমরা সংসার চালাই। আমার স্বামীর কাছে 2 লক্ষ টাকা চাঁদা চেয়েছে মাসে। আমার স্বামী বলেছে ক্ষমতা তো আমার নাই। ওরা মানে না, এরা পছন্দ। তাকে ধরে নিয়ে গিয়ে তার মাথায় কিভাবে পাথর মেরে তাকে হত্যা করেছে এই দেশের মানুষ তাদেরকে দেখেছে। এটা তাহলে যে ফ্যাক্টরির মাল এই ধরনের, ওদের যে দেশের জনগণের কোনো আস্থা রাখা যাবে? ওদেরকে বিশ্বাস করা যাবে? নারীরা ওদের কাছে কি নিরাপদ হবে? মানুষের ধন সম্পত্তি নিরাপদ হবে? আজকে যমুনা নদী নিয়ে বহু কিচ্ছা কাহিনী রয়েছে, আপনারা জানেন। 30 বছর আগে থেকে আমি বলেছি, যেহেতু আমার বাড়ি এখানে, জন্ম এখানে, লেখাপড়া করেছি এই স্কুলে এবং এখানেই অধ্যাপনা করেছি, 36টা বছর এখানে চাকরি করেছি। তখন থেকে আমি বলেছি যে যমুনা নদী যদি ঠেকানো যায় তাহলে কালীতলার মতন যেমন ড্রয়িং করা হয়েছে, এই ধরনের ড্রয়িং যদি উত্তর সীমান্ত থেকে দক্ষিণে হাতবাড়িয়ে পর্যন্ত কয়েকটা ড্রয়িং আমাদের করা হতো, তাহলে এই ড্রয়িংয়ের মাধ্যমে জমি আমাদের পুরো হয়ে যেত, নদী দূরে সরে থাকতো। এই কাজ করাতে পারি না। কেন করে নাই তারা? তারা করে নাই। তারা একবারে যদি নদীর ভাঙা বন্ধ হয়ে যায় ওরা বাঁচবে কিভাবে? তারা প্রতি বছর তো এই ড্রয়িংয়ের নাম দিয়েছে আর পারওয়ালের কথা নাম দিয়েছে, টাকা স্যাংশন করবে আর ভাগ বাটোয়ারা করে খাবে। একবারে যদি সব কাজ হয়ে যায় এই সুযোগ আর তাদের থাকবে না। এটা করে নাই। যিনি আমাদের 2001 সালে এমপি ছিলেন ওনাকেও কথা বলেছি, ওনার বাড়ির কাছে কিছুটা কাজ করেছে, কিন্তু নদী ভাঙিয়ে অনেক দূরে এসেছে। জামাতি সংসদ ক্ষমতায় আসা আমরা জেনে রাখেন, আমরা চিন্তা করেছি সালেগানি থেকে ওই কাজলা পর্যন্ত দ্বিতীয় যমুনা সেতু করা যায় কিনা আমরা চিন্তা ভাবনা করছি। আমরা চিন্তা করছি যে নদী মাঝখানে রেখে 2 ধার ওয়াল বন্ধ করে দেবো এবং ড্রয়িং শুধু না, আর ওয়াল থেকে শুরু করে যাতে নদী আর না ভাঙে, নদীর খরস্রোতা হয়ে গেলে জলবিদ্যুৎ উৎপাদন করা যাবে। এখানে আমাদের চামড়ার শিল্প করতে পারবো, আমরা এখানে পাটের শিল্প আমরা এখানে করতে পারবো। নদীর ওই পারে যেভাবে গরু এবং ছাগল পালন করা হচ্ছে, এই গরু ছাগল যদি বাণিজ্যিকভাবে আমরা উৎপাদন করতে পারি তাহলে গোটা বাংলাদেশে কুরবানির সময় সমস্ত গরু আর ছাগল এই সাজাগাছি থেকে আমরা গোটা দেশে আমরা দিতে পারবো। আর সুযোগ আছে।